সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসের শুরুতে আমরা এখানে কয়েকটা ছবি একটু দেখার চেষ্টা করছি। অবশ্যই ধূমপান স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এখানে বাম পাশে রেল লাইনের উপরে দুটা পথশিশু, সম্ভবত তাদের হাতে সিগারেট, মাঝখানে ম্যাজিক মাশরুম। এটা এই রিসেন্টলি ২-৩ মাসের মধ্যে বাংলাদেশের পুলিশরা বা র্যাব এরা এটা উদ্ধার করেছে। এটা একটা নতুন এক ধরনের মাদক, যেটা গ্রহণ করলে নাকি তারা জীবজন্তুর সাথে কথা বলে যারা গ্রহণ করে। আর ডান পাশে একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ওরকম কোন একটা মাদক নেওয়ার চেষ্টা করছেন। তাহলে মোটামুটি আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে বাংলাদেশে আহ সামাজিক সমস্যা হিসেবে মাদকাসক্তি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের আহ আজকের পাঠ পরিচিতি যদি আমরা দেখি, আমরা দ্বিতীয় পত্রের ৯ম অধ্যায়ে আছি। আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। আর পাঠ শিরোনাম বাংলাদেশের সামাজিক সমস্যা হিসেবে মাদকাসক্তি, এর কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। এটার কারণ কি, মাদকাসক্ত হওয়ার কারণ, এর প্রভাবটা কি পড়ছে এবং এর প্রতিকারগুলো কিভাবে হতে পারে। অর্থাৎ আজকের আলোচনা শেষে আমরা মাদকাসক্তির কারণ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, মাদকাসক্তির প্রভাবগুলো বিশ্লেষণ করতে পারবো এবং মাদকাসক্তির মোকাবেলা বা প্রতিকারের উপায় নিরূপণ করতে পারবো, যে কিভাবে আমরা এটা মোকাবেলা বা প্রতিকার করতে পারি। প্রথমে একটু আমরা দেখে নিই যে মাদক আসলে কি জিনিস। বলা হচ্ছে যে আধুনিক মানব সভ্যতার জন্য দুইটা বিষয় হচ্ছে আতঙ্কের। তার মধ্যে একটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিস্তার, আর একটা হচ্ছে মাদকাসক্তি। কারণ কি, পারমাণবিক বিস্তার যেমন মানুষের জন্য হুমকি স্বরূপ, ঠিক একই ভাবে মাদকাসক্তি বা মাদকের ব্যবহার এটাও খুব ভয়ঙ্কর, বা মানব সভ্যতার জন্য, মানুষের স্বাভাবিক জীবনের জন্য একটা হুমকি। মাদক বা মাদকদ্রব্য দুইটা অর্থে কিন্তু ব্যবহৃত হয়। এটা আসলে প্রধানত ভালো কাজে আবিষ্কৃত হয়েছিল, যে রোগ নিরাময় বা রোগ প্রতিরোধের ঔষধ হিসেবে। এছাড়া শারীরিক এবং মানসিক বিপর্যয় ঘটানোর বস্তু হিসেবেও ব্যবহৃত হয়। মাদকদ্রব্য বলতে বোঝায় এমন কোনো রাসায়নিক পদার্থ যা ব্যক্তির আবেগ, চিন্তা চেতনার উপরে প্রভাব বিস্তার করার মাধ্যমে ব্যক্তির ব্যবহারে একটা পরিবর্তন আনতে সক্ষম হয়। অর্থাৎ এইগুলো গ্রহণের ফলে মানুষের ব্যবহারে আমূল একটা পরিবর্তন আমরা ক্ষণিকের জন্য দেখতে পাই। এবার সহজ কথায় মাদকদ্রব্য বলতে এমন বস্তু বোঝায় যা গ্রহণ করলে ব্যক্তির, অর্থাৎ শরীর ও মনের উপরে ক্ষতিকর প্রভাব রাখে, আচরণে পরিবর্তন আনে, মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা আগ্রহ সৃষ্টি করে। অর্থাৎ এই একবার গ্রহণ করলে ক্রমান্বয়ে এর প্রতি একটা দুর্বলতা এবং আসক্তির সৃষ্টি হয়, আর ব্যক্তিকে ক্রমে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল করে তোলে। যখন এই আসক্তি সৃষ্টি হয়, তখন সে নানান ভাবে ওইটার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তখন এমন অবস্থা হয়, শুনেছি, ভাত না দিলেও সমস্যা নেই, কিন্তু ওই নেশা জাতীয় দ্রব্য তার ঘাটতি হলে খুব সমস্যা, তার আর হিতাহিত জ্ঞান থাকে না। কয়েকটা মাদক দ্রব্যের নাম আমরা এখানে লেখার চেষ্টা করেছি। আমি এগুলো আসলে নাম শুনেছি, পরের গুলো তো প্রশ্নই আসে না। গাঁজাটা পরিচিত, কিন্তু ওটা দেখেছি বলেও মনে হয় না, আর এগুলো তো প্রশ্নই আসে না। জীবদ্দশায় এগুলো, যেহেতু কখনো আমি মাদক গ্রহণ করি নাই, বিড়ি তো দূরের কথা। যাই হোক, এরপরে হচ্ছে মাদকাসক্তি। যে মাদক গ্রহণ করছে তাকে আমরা বলছি মাদকাসক্ত। আর মাদকের প্রতি যখন আসক্তি হচ্ছে, এই প্রবণতা সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি এক ধরনের আত্মবিনাশকারী নেশা। এই আসক্তি প্রথম প্রথম সেবনকারীকে কিছুটা স্বস্তি দেয়, সত্য, যে হয়তোবা সে কোনো বিষয় থেকে ভুলে থাকার চেষ্টা করছে, হতাশা থেকে বা ব্যর্থতা থেকে। তো এই যে ভুলে থাকে, তখন সে ওই স্বস্তিটাকে বারবার পেতে চায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার জন্য চরম বেদনা এবং দুর্বিষহ অবস্থার শিকার হতে হয়। সুতরাং মাদকাসক্তি বলতে উত্তেজনা ও অবসাদ সৃষ্টিকারী এমন মাদক দ্রব্যকে বোঝায়, যা একবার সেবন করলে বারবার সেবন করার জন্য সেবনকারীর মধ্যে একটা আসক্তি সৃষ্টি হয়।
এবং তার দেহ ও মনে বিরূপ প্রতিক্রিয়া যেটা দেখা দেয় সেটা কিন্তু সে ওইভাবে বুঝতে পারে না। কিন্তু সে বুঝতে পারে তার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয় ওটা গ্রহণ করার জন্য। এই তাই ওই বলা হচ্ছে যে এটা পারমাণবিক বোমা থেকেও একটা ধ্বংসযোগ্য বেশি বেশি। কারণ কি একটা বোমা বিস্ফোরণ ঘটলে হয়তো নির্দিষ্ট এলাকায় ক্ষতি হয়। কিন্তু মাদকাসক্তি সমগ্র মানবদেহকে, সমগ্র সমাজ দেহকেই বিষিয়ে তোলে। এবার আমরা দেখব বাংলাদেশে মাদকাসক্তির কারণ। আমরা ১ম বলে আসছিলাম যে আমাদের আজকের পাঠ শেষে আমরা এই বিষয়গুলো জানতে। তো ১ম কারণ হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এপাশে ইন্ডিয়া, এপাশে ইন্ডিয়া, এপাশে ইন্ডিয়া, এই ৩ পাশে ইন্ডিয়া। আর এপাশে হচ্ছে মায়ানমার। তাই মায়ানমার এবং ইন্ডিয়া সব জায়গাতেই মাদকদ্রব্য এভেইলেবল। এবং এইটা যেহেতু একটা ভালো লাভজনক ব্যবসা, এজন্য অনেকেই এই ব্যবসায় নিয়োজিত থাকে এবং আমরা প্রায় শুনতে পাই মায়ানমারের সাথে অল্প একটু জুড়ে জেলা আমাদের সীমান্তবর্তী কক্সবাজারের সাথে। আর এখানে আর ২ টা জেলা আছে, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। তো এই জায়গায় আমরা কক্সবাজারে বেশি শুনি যে মায়ানমার থেকে ওই বিভিন্ন মাদকদ্রব্য, ইয়াবা, নানান তাল আসতেছে। তো এইসব দেশগুলোতে মাদকের ব্যবহার এভেইলেবল, গ্রামগঞ্জেও ওদের ওখানে চলে এবং এটা যেহেতু একটা ভালো লাভজনক ব্যবসা, আ কারণ কি দাম যত হোক ওই নেশাগ্রস্ত ব্যক্তিও কিনবেই। তো এইজন্য এইটাকে এই ২ টা দেশের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে খুব সহজেই মাদক পাওয়া যায়। যেমন মাঝে দেখলাম এই তেলের পাম্পে যে তেল নিয়ে আসে, যে ট্রাকে করে ওই যে গোল ব্যারেল মতো, ওই ব্যারেলের ভিতরে ওই মাদক ভরে নিয়ে আসছে। মানে তেল নাই, খালি ব্যারেল, ওর ভিতরে এই মাদকের চালান, বিশাল চালান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এটা তো সহজে বোঝার উপায় নেই যে আসলে ওর মধ্যে কি আছে বাইরে থেকে। তো এরকম ভাবে এই সব কারণে আমাদের দেশে মাদকের একটা রমরমা ব্যবসা ওই দেশগুলোতে আছে এবং সেটার একটা প্রভাব আমাদের দেশে পড়ে সহজেই। এবার কারণ যদি দেখি যে দারিদ্রতা, বেকারত্ব ও হতাশা। আর এই দারিদ্রতা থেকে, বেকারত্ব থেকে আসলে হতাশাটাই বেশি সৃষ্টি হয়। সেই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই মাদক গ্রহণ করেন। কিন্তু এক পর্যায়ে সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না বা সেটা ছাড়তে পারে না। যেমন এখানে আমরা একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছি। সে হয়তো চাকরির পরীক্ষা-টরীক্ষা দিয়ে আসছে বা চাকরিটা পায়নি। সেজন্য সে আসলে খুব হতাশাগ্রস্ত। কারণ কি পুরুষ মানুষ তো সহজে কাঁদতে পারে না। কিন্তু সে কেঁদেই ফেলছে। তো এরকম এটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই হতাশার ফলে অনেকেই এই মাদকে আসক্ত হয়ে যায়। কারণ কি একজন বেকার যখন চাকরি না পায়, তখন তার ভিতরে একটা হতাশা কাজ করে। সে হয়তো আত্মীয়স্বজনের সাথে ওইভাবে কথা বলতে চায় না। না জানি জিজ্ঞাসা করবে, "তোমার সাথে চাকরি-বাকরির কি খবর? কোথাও কি হলো?" বা এরকম সামথিং। এরকম নানাবিধ কারণে আসলে আ বেকারত্বের দ্বারাই অনেকেই হতাশাগ্রস্ত হয় এবং সেখান থেকে মুক্তি লাভ করার জন্য এইগুলো করে। এরপরে হচ্ছে অপসংস্কৃতির প্রসার। আমরা খুব সহজে আমাদের আ হাতের মুঠোয় এবং টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের বাইরের দেশের সংস্কৃতির বিষয়গুলো দেখতে পাই এবং সেখানে আ মাদক গ্রহণ বা একটু অ ড্রিংকস করা খুব অহরহ ব্যাপার। বিশেষ করে শীতপ্রধান দেশগুলোতে আমরা ইংলিশ মুভিগুলোতে অনেক জায়গায় দেখি শীতপ্রধান দেশে আসলে তাদের আ ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রাখা হয় একটা নির্দিষ্ট স্থানে যাতে ঘরটা উষ্ণ থাকে। কিন্তু যখন ঘরের বাইরে যায় তখন শরীরের স্বাভাবিক টেম্পারেচারটা মেইনটেইন করে রাখার জন্য অনেকেই ওই জ্যাকেটের পকেটের ভিতরে ছোট পাতলা বোতলে ওই মাদক রাখে। এর কারণ কি ওই যখন প্রয়োজন সে তখন ওটা খেয়ে নিতে পারে সম্ভবত। কিন্তু ওই অল্প পরিমাণ খাইলেই কিন্তু আমাদের দেশে যেহেতু আবহাওয়া অন্যরকম নাতিশীতোষ্ণ আবহাওয়া আমাদের, ওটুকু খাইলেই কিন্তু সে ওই মাতাল হয়ে যায়।
তা এইজন্য ওই পশ্চিমা সংস্কৃতি, আকাশ সংস্কৃতি দেখে ওইগুলো যে অনুসরণ করতে গেলেই কিন্তু আমাদের হবে না। কিন্তু আমরা দেখতে পাই যে খারাপ জিনিসগুলোই কিন্তু আমরা বেশি গ্রহণ করছি। ভালোটা খুব একটা কিন্তু আমরা গ্রহণ করছি না। তো ভালো জিনিসগুলি আমরা শিখবো বেশি। এরপর হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। আসলে ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে না থাকার কারণে এই মাদকাসক্তির বিষয়টাও বেশি দেখা যায়। কারণ কি সম্ভবত কোনো ধর্মেই কিন্তু এই মাদক গ্রহণের ব্যাপারে উৎসাহিত করা হয়নি, বরং নিরুৎসাহিত করা হয়েছে। তা এই যে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু ওই যে ধর্মীয় মূল্যবোধ আমাদের ভিতরে কম থাকার কারণে বা না থাকার কারণে ওই যে নিরুৎসাহিত বিষয়গুলো আমাদের ভিতরে প্রথিত হয় না, জাগ্রত হয় না। তো এইজন্য ধর্মীয় মূল্যবোধ আমাদেরকে অবশ্যই জাগ্রত করতে হবে। সঠিক ধারণাটা দিতে হবে। সঠিক ধারণা দিলে আমাদের পথভ্রষ্ট হওয়ারও কোনো সুযোগ থাকবে না। আবার আ ভুল ব্যাখ্যাটাও কারো মধ্যে থাকবে না। তো এইজন্য আ এখানে আমি প্রতীকী ছবি হিসেবে যেহেতু আমাদের মুসলিম মেজরিটি আমাদের দেশে, এজন্য একটা মসজিদের ছবি দিয়েছি। তারপরে হিন্দু মেজরিটি, এজন্য একটা মন্দিরের ছবি দিয়েছি। এখানে আমি রেফারেন্স হিসেবে আ আল কোরআনের সূরা মায়াদার ৯০ নম্বর আয়াতের একটা বাংলা অনুবাদ দেওয়ার চেষ্টা করছি যে, হে মুমিনগণ, এই যে মাদক, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক শিরক সমূহ এসব শয়তানের অপবিত্র কাজ, বরং বৈধ তো নয়। অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। নিশ্চয়ই মাদক কল্যাণকর কিছু নয়। এজন্য এটা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। যাতে আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারি। তো এরকম পাশাপাশি আরো বলা আছে তোমরা আ মদ্যপান অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রেফারেন্স হিসেবে বলা আছে। সম্ভবত হিন্দু ধর্মের গ্রন্থগুলোতেও হয়তো এই ব্যাপারে বলা আছে বা যেকোনো ধর্মের। তো এইজন্য ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের মধ্যে থাকে, তখন আমাদের ভিতরে একটা কাজ করবে যে না আসলে ওটা তো স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ঠিক এমন ধর্মীয় ভাবেও এগুলো নেতিবাচক বা খারাপ। এগুলো গ্রহণ করলে সেটা মানে পাপ হবে, পূর্ণ হবে না, এরকম। এজন্য ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের মাদক গ্রহণের কারণে মানে কারো ভয়ও হয় না আরকি। এজন্য ওইটা থাকলে মানুষের ভিতরে ভয় কাজ করবে। যে না আমার এর জন্য তো জবাবদিহি করতেই হবে। সঙ্গদোষ এবং কৌতূহল। সঙ্গদোষ খুব গুরুত্বপূর্ণ। সঙ্গী যদি খারাপ হয় তাহলে তার মধ্যে খারাপ বৈশিষ্ট্যগুলো ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এবং কৌতূহল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। যেমন কথায় বলে সঙ্গদোষে লোহা ভাসে। কারণ কি লোহার বৈশিষ্ট্য হচ্ছে ডুবে যাওয়া। কিন্তু সে যখন আ অন্য একটা সঙ্গী পায় যে তার সহজে ডোবে না। হয়তো কাঠের সাথে লাগানো আছে একটা লোহা। তাই লোহার থেকে কাঠের এটা বেশি। তখন কিন্তু ওই লোহাটা ভেসে থাকবে। সে ডুববে না। তো এইজন্য সঙ্গী নির্বাচন হওয়া, সতর্ক হওয়া খুব গুরুত্বপূর্ণ। একজন বন্ধুর দ্বারা যেমন সহজে ভালো পথে যাওয়ার সুযোগ থাকে, তেমনি পা পিছলে খারাপ পথে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট থাকে। আর এখানে কৌতূহল খুব গুরুত্বপূর্ণ যে কৌতূহলের বশে একবার গ্রহণ করলে তখন বারবার গ্রহণ করতে ইচ্ছা হবে। কারণ কি এই যে বিড়ি খাওয়া, এটা কিন্তু শুরুটাই কিন্তু ওই বন্ধুদের দ্বারাই হয়। তাই না? এটা কিন্তু আ পরিবারের কারোর দ্বারা হয় না। বাবা হয়তো ধূমপান করলেও কিন্তু তার কাছ থেকে নিশ্চয়ই কখনো শেখে না। বা ভাই খাইলেও কিন্তু সেখানে শেখে না। হয়তো ভাই লুকায়, লুকায় খাচ্ছে। কিন্তু বন্ধুদের দ্বারা কিন্তু আমাদের এটা সমূহ সম্ভাবনা থেকে যায়। এজন্য আমরা সঙ্গী নির্বাচনে খুব কেয়ারফুল থাকবো। হ্যাঁ, হতে পারে একটা ভালো বন্ধু সে ধূমপান করে, অসুবিধা নেই। তাহলে তার ধূমপানের সে ধূমপান করে বিধায় আমাকেও যে ধূমপান করতে হবে আ নট নেসেসারি। মানে ভালো বন্ধু বলতে তোমার সাথে হয়তো ভালো সম্পর্ক তার। কিন্তু সে বিড়ি খায় বা অন্য কিছু খায় হয়তো জানি না। ধরেই নিলাম হয়তো সে বিড়ি খায়। কিন্তু তাই বলে সে বিড়ি তোমাকে খেতেই হবে নট নেসেসারি। তুমি তার কাছ থেকে ভালো বৈশিষ্ট্যগুলো নাও, ভালো গুণগুলো সব।
সেক্ষেত্রে তুমি তার পড়ালেখা তার কাছ থেকে সাপোর্ট নিতে পারবা সামহাউ। এইজন্য কৌতূহলের বশেও কিন্তু অনেকেই এই মাদক অনেক সময় গ্রহণ করে, যেটার একটা নেতিবাচক প্রভাব তো অবশ্যই আছে। এরপরে পারিবারিক বন্ধনের শিথিলতা ও নিয়ন্ত্রণহীনতা। এখানে ২ টা বিষয়। পারিবারিক বন্ধন যদি শিথিল হয়ে যায়, সেটাও যেমন খারাপ ফল বয়ে নিয়ে আসে। আবার যখন নিয়ন্ত্রণহীনতা, অর্থাৎ এই শিথিলতা এই অন্যতম আরেকটা বলতে পারি যে নিয়ন্ত্রণ থাকে না, এরকম। তো এই কারণে অনেকেই মানে পরিবার থেকেই যখন ভালো সাপোর্ট না পায়, তখন কিন্তু তাদেরও মাদকাসক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। যেমন নানাবিধ কারণে যখন পরিবারের বন্ধন শিথিল হয়ে যায়, পরিবারের দ্বারা স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, তখন মাদকাসক্ত হওয়ার ঝুঁকি থাকে। বিবাহ বিচ্ছেদ বা পরকীয়ার মতো ঘটনাও কিন্তু এখানে আমাদের সোসাইটিতে অহরহ ঘটছে। যেমন এখানে আমরা ২ টা ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মা-বাবাকে একাই খুন করেছে ঐশী। ২০১৩ সালের একটা ঘটনা। এই ঐশী ছিল পুলিশ দম্পতির মেয়ে, একটা মেয়ে আর একটা ছেলে। তো এই মেয়েকে শোনা যায় পরবর্তীতে যে তাকে নাকি মাসে, মাসে ৳১,০০,০০০ আ হাত খরচ দেয়া হতো। সে পড়তো ক্লাস 8 এ। এটা কল্পনা করা যায়? একটা ক্লাস 8 পড়ুয়া মেয়ের হাত খরচ ৳১,০০,০০০ সে কোথায় খরচ করবে? নিশ্চয়ই বাবা অবৈধভাবে ইনকাম করত। তা এই যে ৳১,০০,০০০ খরচ করত, সে নিশ্চয়ই ভালো পথে কত না হয় হয়তোবা বন্ধুর বার্থডে পার্টি কত বা হবে? বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়া কত বা খরচ হবে? তো তখন খারাপ বন্ধু জুটে যায় যে তাকে খারাপ পথে প্ররোচিত করার জন্য। কারণ কি যে একজন মাদকাসক্ত সে চাইবে যে না ওর তো ভালো টাকা-পয়সা আছে, তাহলে ওর সাথে সঙ্গ দিই। ওরেও একটু মোটিভেশন দিয়ে আমাদের পথে নিয়ে আসি, দিয়ে একটা অ মাদক তাকে গ্রহণ করে, আমরাও সেখান থেকে খাই। তো এইভাবে আস্তে, আস্তে তার খারাপ হয়ে গেছিল। কিন্তু একটা পর্যায়ে যখন এরা মা-বাবা দেখলো যে সে আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে, তার আচরণগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন হঠাৎ করে তার উপরে নিয়ন্ত্রণ করতে গেল তার আচরণগুলো। যেই যখন হঠাৎ করে করলো, তখন সে তার মা-বাবাকে শত্রু ভাবতে শুরু করলো। আর শত্রু ভাবা থেকেই একদিন তাদেরকে মেরেই ফেলল। এই আরেকটা ছবি দেখতে হচ্ছে পরিবারে ঝগড়াঝাটি হচ্ছে, সেটা শিশুদের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। তো এইভাবে এজন্য পারিবারিক বন্ধনে আ শিথিলতা বা নিয়ন্ত্রণহীনতা এখানে যদি স্ট্যান্ডার্ড লেভেলের, অর্থাৎ একেবারে শিথিলও থাকবে না, আবার এক্সট্রিম পর্যায়ের নিয়ন্ত্রণও থাকবে না। মাঝামাঝি থাকলে আশা করা যায় এই সমস্যাগুলো আমাদের থাকবে না। এরপরে হচ্ছে জীবনে ব্যর্থতা। অনেকেই ব্যর্থ হয় জীবনে। পাবলিক পরীক্ষার ফলাফল, তারপর প্রেম থেকে প্রত্যাখ্যান, হয়তো প্রপোজ করতে গেছে, আ সে রিজেক্ট করে দিয়েছে। আবার হয়তোবা দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল, কিন্তু সামহাউ হয়তো সম্পর্কটা আর রাখতে চাইছে না। অথবা মেয়েটার হয়তো অন্য কোথাও ভালো পাত্র পেয়ে গার্ডিয়ান বিয়ে দিয়ে দিয়েছে। তো এই যে প্রেমে যখন কেউ ব্যর্থ হয়, তখন সে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। তখন সে কষ্টটাকে ভুলে থাকার জন্য এই বাস্তবতা না বুঝে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যায়। এস মানে সে তখন মাদকাসক্ত হয়ে যায়। তো এজন্য তোমরা এই যে এইচএসসি লেভেলে আছো, কোনো দরকার নেই প্রেম-টেম করার। এখন পড়ালেখা নিয়েই থাকো। যখন ইউনিভার্সিটি লেভেলে যাবে তখন অনেকটা ম্যাচিউরড হবে। তখন বাস্তবতা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তখন হয়তোবা এটা আমি এলাও করছি না। কিন্তু অন্তত মানে তখন তোমরা ম্যাচিউরড হয়ে যাবে। এজন্য কখনোই এই বিষয়গুলোকে নিয়ে বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, বেশি আবেগী হওয়া যাবে না। কারণ কি এই আবেগ কিন্তু তোমাকে ভুল পথে পরিচালিত করে। তো এজন্য যদি কখনো এরকম ব্যর্থতার ঘটনা ঘটে, তুমি ভালো কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়ে এই জিনিসগুলোকে ভুলে যেতে পারবে। ভুলে যাওয়ার চেষ্টা করবে, দেখবে ওটা কোনো ব্যাপার না। এবং নিজের ভিতরে যে একজন চলে গেছে তাতে কি হয়েছে? সেই কি জীবনের সবকিছু? কিন্তু না। তো এরকম নিজের ভিতরে একটা বোধ কাজ করতে হবে। তুমি ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, ডিবেট কম্পিটিশন, স্কাউটস, তারপরে হচ্ছে
বিএনসিসি এরকম বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর অনেক সুযোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে। তুমি সেখান থেকে চেষ্টা করবে। যাতে ওই ভালো কাজে যত বেশি তুমি সম্পৃক্ত হতে পারবে, তত বেশি তুমি আ এই নেতিবাচক জিনিসগুলো থেকে মানে নিজেকে একটু বিরত রাখতে পারবে। এছাড়া অন্যান্য কারণ যদি আমরা দেখি যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা থাকলে তখন এই সমস্যাগুলো হয়। তারপর হচ্ছে দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা যদি সোসাইটিতে মানে জেঁকে বসে, তখন কিন্তু এই সমস্যাগুলো হয় যে হয়তো প্রশাসনিক দুর্বলতা, যে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এই এত বেশি বিস্তার লাভ করছে তখন। বা দুর্নীতির কারণে হয়তোবা মানে এই ধরতিছে যারা মাদক ব্যবসা করছে। কিন্তু তাদেরকে হয়তোবা ছেড়ে দিচ্ছে। টাকা-পয়সা উৎকোচ নিয়ে। তো এরকম আবার এমনও শুনেছি যে এই আ যে র‍্যাবে বা পুলিশে বা সামহাউ বিজিবি এরকম, তো এরা যখন এই ফেনসিডিল বা অনেক মাদক-টাদক ধরে, তখন এরা আবার গোপনে বাইরে সেগুলো বিক্রি করে দেয় এবং আ এরকম ঘটনাও ঘটেছে। আমার দূরসম্পর্কের এক আত্মীয়, সে এরকম র‍্যাবে ছিল। তো ও এই এক মাদক ধরে ও বাইরে বিক্রি করতে যেয়ে ধরা খাইছিল। ধরা খেয়ে কেস-টেস হয়ে জেল-টেল খেটে এখন সে চাকরিটা নাই। তো এইজন্য এই প্রশাসনিক দুর্বলতা যদি আমাদের জেঁকে বসে, তাহলে এ থেকে আমাদের পরিত্রাণ পাওয়া খুবই কষ্টসাধ্য। আর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের, শিক্ষার্থীদের এই ব্যাপারে অনুপ্রাণিত আমাদেরকে করতে হবে। সুন্দর পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, আশা করা যায় মানে এই সমস্যাগুলো কমে আসবে এবং মূল্যবোধের আমাদের যে অভাব বা ঘাটতিগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো আমাদের ওভারকাম করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই সমস্যাগুলো কমবে আরকি। যাই হোক, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন প্রতিকারের সেশনে আসবো। তো এইবার আমরা দেখব এর প্রভাব। যে শারীরিক এবং মানসিক ক্ষতি, এটা বলার অপেক্ষা রাখে না। আমি এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি যে কি, কি প্রভাব পড়ে বা কি, কি ক্ষতি হয়। এবং স্মৃতিশক্তি বা মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, আত্মহত্যার প্রবণতা দেখা যায়। তারপর হচ্ছে বন্ধ্যাত্ব বা যৌনশক্তি নষ্ট হয়ে যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ, লিভার, কিডনি, রক্তচাপ, হার্ট অ্যাটাক, মানে কলহ প্রবণতা দেখা দেয় বা আগ্রাসী মনোভাব সৃষ্টি হয়। মানে ভালো-মন্দ বাছ-বিচার করার ক্ষমতা তার আর থাকে না। দৃষ্টিশক্তি বা স্মৃতিশক্তি হ্রাস পায়। মানে মতিভ্রম হয়। এরকম। আর ইনজেকশনের মাধ্যমে যদি কেউ মাদক গ্রহণ করে, তখন তার মধ্যে এইডস, হেপাটাইটিস বি এরকম বিভিন্ন জিনিস হতে হয়। এজন্য আমাদের এই ক্ষতির বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলতে হবে, জীবন করতে হবে। কারণ কি কখনোই এই দিকে ধারে কাছে যাওয়া যাবে না। কারণ এই ক্ষতিগুলো আমরা কেন ডেকে নিয়ে আসবো? এরপরে হচ্ছে পারিবারিক অশান্তি, যদি পরিবারে অশান্তি থাকে, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। কারণ কি যখন বিভিন্ন কারণে আমাদের কর্মদক্ষতা, ভারসাম্যহীনতা বা অস্বাভাবিক অনাকাঙ্ক্ষিত আচরণ এই জিনিসগুলো ঘটবে, তখন পারিবারিক জীবনতে একটা অশান্তি চলে আসবে। এবং এমনও শোনা যায় বা যে এই যে মাদকের প্রতিনিয়ত টাকার জোগাড় করতে হয়, তখন ব্যর্থ হলে এমনও বেশি সমস্যা দেখা যায়। যেমন ডান পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে নেশাখোর সন্তানের হাতে এবার আপন মা খুন। অর্থাৎ নেশাখোর সন্তান হয়তোবা নেশার টাকা না পেয়ে হয়তোবা মার কাছে চেয়েছে, মা দিতে ব্যর্থ হয়েছে, তখন মাকেই খুন করে ফেলেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা এরকম ঘটলে। তো এইজন্য আ পরিবারের কিন্তু একটা অশান্তি চলে আসে। আর পরিবারই কিন্তু আমাদের আশ্রয়স্থল। আর এই পরিবারে যদি অশান্তি একবার সৃষ্টি হয়, তাহলে কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। কেননা দিন শেষে কিন্তু আমরা পরিবারেই ফিরে আসি। পরিবারের পরিজনদের কাছেই আমরা আসি। তো এই পরিবারে যদি অশান্তি থাকে, তাহলে আমরা আ আর কোথায় যাব? এইজন্য এই মাদকাসক্তির একটা বড় প্রভাব কিন্তু আমাদের এই পরিবারের উপরে পড়ে। দেখা যাচ্ছে যে হাসব্যান্ড মাদকাসক্ত। সে বাসায় এসে হয়তো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে। স্ত্রী তখন তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। তখন তার স্ত্রীর উপরে চড়া হচ্ছে। মা-বাবা নিরুৎসাহিত করার চেষ্টা করছে। তখন তাদের উপরেও চড়া হচ্ছে। এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই। এটা অশান্তি সৃষ্টি করে। এটা কখনোই ভালো ফল বয়ে নিয়ে আসে না। এরপরে সড়ক দুর্ঘটনাটাও প্রায় আমাদের ঘটে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বড় কারণ হচ্ছে যারা আমাদের গাড়ির ড্রাইভার, হেল্পার বা পাইলট, এরা যখন স্বাভাবিক মস্তিষ্কে নিয়ম মাফিক যখন গাড়ি চালাতে ব্যর্থ হয়,
যখন মাদক গ্রহণ করা থাকে তখন তারা তো স্বাভাবিকভাবে চালাতে পারবে না। তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা অনেক উন্নত দেশে এমন ব্যবস্থা আছে যে মাতাল অবস্থায় গাড়ি স্টার্ট দিতে গেলে স্টার্ট হবে না। যতক্ষণ না তার ভিতরে স্বাভাবিক একটা সেন্স না ফিরে আসবে। এছাড়া অন্যান্য যে প্রভাবগুলো, অর্থনৈতিক প্রভাব তো বলছি যে একটা পরিবার নিঃশেষ হয়ে যেতে পারে। প্রতিনিয়ত ওই টাকার যোগান দিতে হয়। যদি সে বড় মাপের মাদক গ্রহণ করে দিকে অভ্যস্ত হয়। বিড়ি-টিড়ি হয়তোবা অল্প টাকা লাগে। কিন্তু যখন আরেকটু বেশি গাঁজার উপরে চলে যায়, আ তখন কিন্তু এই টাকা নিশ্চিত করতে না পারলে সে কিন্তু খুব ভয়ংকর আচরণ করে। অপরাধ প্রবণতা যখন এই মা মানুষ এইগুলো করে তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। সে ওই যে বললাম স্ত্রীকে মারছে, সন্তানদের সাথে খারাপ আচরণ করছে। তারপর টাকা জোগাড় করতে না পারতে পেরে তখন সে কি করে? ছিনতাই করে। এরকম অপরাধে জড়িয়ে পড়ে। চোরাচালান বৃদ্ধি যেহেতু এগুলো বৈধ পথে আসে না, এজন্য অবৈধ পথে এগুলো আনতে হয় যা চোরাচালানের মতো আরো অপরাধকে জন্ম দেয়। দুরারোগ্য ব্যাধির সৃষ্টি আমরা ওই যে ১ম একটা প্রভাবে দেখেছি। অনেক দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়। তার মধ্যে একটা হচ্ছে যে এইডস দেখা যাচ্ছে যে একই সিরিঞ্জ বা সুচ গ্রহণ করছে। তার ভিতরে কেউ যদি একজন এইডস এ আক্রান্ত থাকে তাহলে ওই ভাইরাসটা ওই সিরিঞ্জের মাধ্যমে কিন্তু আরেকজনের মধ্যে চলে আসছে। তো এইভাবে দুরারোগ্য ব্যাধিও সৃষ্টি হয়। এবার আমরা দেখব যে আসলে নিরাময় বা প্রতিকারের উপায় কি? তো আমরা এখানে আরেকটা বড় কারণ দেখতে পাচ্ছি ওই প্রতিকারের প্রতিকার বা নিরাময়ের উপরে হচ্ছে যে উপায় হচ্ছে সামাজিক সচেতনতা। যদি আমরা সামাজিক সচেতনতা তৈরি করতে পারি আমাদের সোসাইটিতে ব্যাপক আকারে, তখন কিন্তু এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। যে সব শ্রেণী পেশার মানুষের মাঝে এই সচেতনতাটা সৃষ্টি করাতে হবে। যেমন এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদকের বিরুদ্ধে মিছিল ও গণসচেতনতামূলক কার্যক্রম। তারা এটা একটা সচেতনতা করছে। তারপরে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মাদক ও আ এখানে কার্যকলাপ বিরোধী আ গণসমাবেশ। অর্থাৎ মাদক বিরোধী একটা সমাবেশ হচ্ছে। তো এইভাবে যদি আমরা ব্যাপক আকারে আমরা মানুষের মাঝে আ এই মেসেজটা পৌঁছে দিতে পারি মাদকের ক্ষতি সম্পর্কে, মাদকের কুফল সম্পর্কে, তাহলে অনেক উ সুফল আমরা পেতে পারি। এরপরে হচ্ছে যে আমরা দেখব প্রশাসনিক উদ্যোগ। কারণ কি প্রশাসনিক একটা বড় দায়িত্ব থেকে যায় যে প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এটাকে কঠোর হস্তে দমন করে। তারা যদি আরো অগ্রণী ভূমিকা পালন করে, কঠোরভাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারে, তাহলে বা অন্যান্য বিভিন্ন উদ্যোগ যদি গ্রহণ করতে পারে তাহলে কিন্তু আ একটা সিংহভাগ কিন্তু কমিয়ে আনা সম্ভব। যেমন এখানে আমরা ২ টা ছবি দেখতে পাচ্ছি যে ফেনসিডিল ও গাঁজাসহ ২ নারী ব্যবসায়ীকে আটক করেছে মাদক উদ্ধার অভিযানে। আর এই সীমান্তবর্তী জেলাগুলোতে আরো বেশি হয়। আমাদের বিএসএফ আমাদের হচ্ছে যে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তো এ এ এ এই এরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যদি আরো অ্যাক্টিভ ভূমিকা পালন করে তাহলে অনেকাংশেই এটা সুফল পাওয়া যাবে। এছাড়া আমরা ডান পাশে আরেকটা দেখতে পাচ্ছি যে মাদকসেবী এবং ব্যবসায়ীদের একটা আত্মসমর্পণ করার এখানে একটা অনুষ্ঠান। তো তাদেরকে যদি আত্মসমর্পণের ব্যবস্থা করে যদি তাদেরকে বিকল্প কর্মসংস্থানে উৎসাহিত করা যায়, সেভাবে অপশন গুলো তাদের সৃষ্টি করে দেয়া যায় তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফল পেতে পারি। যে শুধু যে আইন প্রয়োগ করবে তা না, এরকম ভালো উদ্যোগও তারা নিতে পারলে এই সুন্দর সিস্টেমটা যদি আ ভালোভাবে আরো বিস্তার লাভ করানো যায় তাহলে অবশ্যই মানুষের মধ্যে এটা কমিয়ে আনা সম্ভব। মাদকের থাবা। এরপরে আমরা বলছি শিক্ষার্থী এবং তরুণদের সম্পৃক্তকরণ। যেহেতু এই বয়সটা আবেগের বয়স, এজন্য এই বয়সীদের যদি এই খারাপ দিকগুলো সম্পর্কে তাদের মাঝে সচেতন করা যায়, কুফল সম্পর্কে যদি তাদেরকে ভালোভাবে অ্যাওয়ার করা যায়, তাহলে অবশ্যই সুন্দর ফলাফল আসবেই। কারণ কি শিক্ষার্থীদের যদি সম্পৃক্ত করা যায়, যেহেতু তারাই জাতির ভবিষ্যৎ এবং তাছাড়া তরুণদের যদি ভালো কাজে সম্পৃক্ত করতে পারা যায়, তাহলে সেগুলোতেই তারা ব্যস্ত থাকবে এবং
কারণ কি কথায় বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই শিক্ষার্থীদের যদি আমরা এই কাজে করতে পারি, আ সম্পৃক্ত করতে পারি। যেমন এইখানে একটা মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের একটা শপথ নেয়া হচ্ছে। তো এইখানে যদি আমরা ওইভাবে সরি তাদেরকে যদি আমরা ওই শপথের মধ্যে বা তাদেরকে আরো অনুপ্রাণিত করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক বয়ে নিয়ে আসবে। এছাড়া তরুণদেরকে যদি আমরা আউটডোর স্পোর্টস বা অন্যান্য ভালো কাজে যদি তাদেরকে সম্পৃক্ত করতে পারি, সমাজসেবামূলক কাজ বা তাদেরকে আ এই যে ফুটবল টুর্নামেন্ট বলা হচ্ছে, এরকম। যেমন খুলনায় একটা পোস্টার আমি দেখেছিলাম যে, "মাদক ছেড়ে খেলতে চল, আ গায়ে শক্তি হয় প্রবল" বা এরকম কি যেন একটা। যে খেলাধুলা করলে তো গায়ে শক্তি আরো স্ট্যামিনা বাড়বে, শরীর ফ্রেশ থাকবে। কিন্তু মাদক গ্রহণ করলে তো আরো শরীরটা কুরে, কুরে খাবে। তো এইজন্য তরুণদেরকে সম্পৃক্ত করতে পারলে এই ভালো কাজগুলোতে তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। এছাড়া যদি আমরা আরো দেখতে পাই যে আসলে সুন্দর পারিবারিক পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই ক্ষত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ক্ষত কাটিয়ে উঠতে পারবো, ক্ষত সারিয়ে তুলতে পারবো। কারণ কি সুন্দর পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে পারি পরিবারে, সবার সাথে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সন্তানদের সাথে সময় দেওয়া, মা-বাবাদের কোয়ালিটি টাইম এখানে খুব গুরুত্বপূর্ণ। যে তাদেরকে যদি আমরা কোয়ালিটি টাইম দিতে পারি, তাদের সাথে যদি আমরা একসাথে ডাইনিং এ খেতে পারি, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে পারি, তাদের যদি বিভিন্ন সচেতন করাতে পারি। ছোটবেলা থেকে যদি তাদের এই ভালো জিনিসগুলোর প্রতি উৎসাহিত করে এবং খারাপ জিনিসগুলোর ক্ষতি জানিয়ে তাদেরকে ওই দিক থেকে বিরত রাখতে পারি, তাহলে আমরা ভালো ফল অবশ্যই পাবো। কারণ কি সামাজিকীকরণের মুখ্য মাধ্যম হচ্ছে এই পরিবার। আর সামাজিকীকরণটা কি যে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হয়ে ওঠা। তো এই প্রসেসের মুখ্য মাধ্যম যেহেতু পরিবার, তো পরিবার থেকে যদি আমরা সুন্দর শিক্ষা সন্তানদের মধ্যে দিতে পারি, অবশ্যই আমরা এই মাদক নিরাময় করতে পারবো। এছাড়া অন্যান্য প্রতিকারের উপায় যদি আমরা দেখি যে গণমাধ্যমের ভূমিকা মূলধারার গণমাধ্যমের পাশাপাশি যদি আমাদের সামাজিক যে মাধ্যমগুলো আছে, Facebook, Twitter, WhatsApp বা নানান যে সোশ্যাল যে এগুলা আছে, সেগুলোর মাধ্যমে আমরা ব্যাপক প্রচারণা চালাতে পারি। তারপর হচ্ছে মাদকের সরবরাহ রোধ, আইন শৃঙ্খলা রক্ষাকারীর এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারপর পারিপার্শ্বিক সামাজিক পরিবেশ যদি সুন্দর করা যায়, সে কোথায় খেলতে যাচ্ছে, আশেপাশের পরিবেশগুলো কিরকম, তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে বেকারদের মধ্যে আর এই জিনিসগুলো থাকবে না। তারপর ধর্মীয় মূল্যবোধের চর্চাটা একটু বাড়াতে হবে। কখনোই ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না তাদের সামনে। তাদের কাছে স্পষ্টভাবে সুন্দর ব্যাখ্যাগুলো উপস্থাপন করতে হবে, যাতে মূল শিক্ষাটা তারা পায়। রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দের অবশ্যই ভূমিকা আছে। এই রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ যদি অগ্রণী ভূমিকা পালন করে তাহলে কিন্তু অনেক ফল আমরা পেতে পারি। কারণ কি এই রাজনৈতিক নেতৃবৃন্দই কিন্তু বলতে গেলে ওই এলাকাটাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যেহেতু একজন এমপি বা একজন উপজেলার আওয়ামী লীগের মানে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা ইউনিয়নের একজন সভাপতি তিনি কিন্তু যদি অগ্রণী ভূমিকা পালন করেন যে না আমার এই এলাকা থেকে আমি এই মাদকের থাবা আমি কমিয়ে ফেলবো। অবশ্যই তারা কিন্তু পারেন। এছাড়া সামাজিক নেতৃবৃন্দ যেমন হয়তো এলাকায় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, একজন মুক্তিযোদ্ধা আছে, একজন প্রজ্ঞা বা জ্ঞানী মানুষ আছেন, প্রজ্ঞাবান বা জ্ঞানী মানুষ আছেন। তার একটা রেসপেক্টনেস আছে সোসাইটিতে। মানুষ তার কথা শোনে বা তার কাছে যায় যেকোনো পরামর্শের জন্য তিনি ভালো পরামর্শ দেন অবশ্যই। তো এই সকল ক্ষেত্রগুলোতে যদি এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তাহলে অবশ্যই তাদের থেকে আমরা ভালো রেজাল্ট আমরা পেতে পারবো। তারপর পাঠ্যপুস্তকে মাদকের কুফল তুলে ধরা। যে পাঠ্যপুস্তকে যদি আমরা মাদকের কুফল তুলে ধরতে পারি, অবশ্যই এখান থেকে ভালো একটা ফল আমরা পাবো। তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাস হয়তোবা বাংলাদেশের কোনো একটা অন্য সামাজিক একটা সমস্যা নিয়ে আমরা আসবো। সেখান থেকেও আমরা একইভাবে কারণ, প্রভাব এবং প্রতিকারগুলো জানার চেষ্টা করব। আর আজকে শেষ করার আগে আমরা একটা বিগত সালের একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। যেটা
2019 সালের একটা প্রশ্ন যে কলেজে ভর্তি হয়ে একাদশ শ্রেণীর ছাত্র সুমনের নতুন বন্ধু বান্ধব জোটে একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে পাড়ার বড় ভাই বন্ধু বান্ধবদের প্ররোচনায় সে মাদক গ্রহণ করে, সেই থেকে সে কলেজ ফাঁকি দিয়ে পাড়ায় গোপন আস্তানায় সুমনের নিয়মিত যাতায়াত। তারা মা বাবা যখন বিষয়টি জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তো এখানে নিরক্ষরতা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা এই উদ্দীপকের সাথে সম্পৃক্ত না, কিন্তু উত্তর তো আমাদের দেওয়াই লাগবে পরীক্ষার খাতায়। নিরক্ষরতা হচ্ছে যে অক্ষর জ্ঞানহীন, অর্থাৎ যে যার অক্ষর জ্ঞানহীন, মানে যার ভিতরে অক্ষর জ্ঞান নাই, সে পড়তে পারে না, লিখতে পারে না, এরকম। আর জলবায়ু পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্য ধ্বংস করছে? জীববৈচিত্র্য আমরা ছোটবেলায় হয়তো বাস্তুসংস্থান পড়ে আসছি, ওটার সাথে জীববৈচিত্র্য প্রায় আর কি মিল আছে। তো এই যে জীববৈচিত্র্য অর্থাৎ অর্থাৎ তৃণভোজী, মানে ঘাস খেয়ে হরিণ বেঁচে থাকছে, আবার হরিণকে খেয়ে হয়তো বাঘ বেঁচে থাকছে, এরকম। মানে এই বিভিন্ন শুধু যে প্রাণী তা কিন্তু না, প্রাণী, গাছপালা, পানি, মানে সব জায়গার এই যে আহ মানে বিভিন্ন যে পরিবেশটা, সবগুলো মিলেই যে একটা সিস্টেম, এটাকে জীববৈচিত্র্য বলা হয়। যেমন আহ শকুনের সম্পর্কে একটা গল্প, মানে একটা প্রতিবেদন পড়লাম যে শকুন আসলে আমাদের আহ দেশের জীববৈচিত্র্য রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আহ যে প্রাণীগুলো, গরু, ছাগল, ভেড়া বা এই জিনিসগুলো মারা যায়, সেগুলো কিন্তু এই শকুন খেয়ে তারা হজম করে ফেলে। এজন্য আমাদের পরিবেশটা কিন্তু সুন্দর থাকে। তো একটা প্রতিবেদনে দেখা গেছে যে এই আমরা যেটা বলছিলাম যে সে বন্ধুদের প্ররোচনায় পড়ে এই সরি জীববৈচিত্র্য গুলো কিন্তু ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই শকুন কিন্তু এখন আর আমাদের ওইভাবে পাওয়া যায় না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করব তখন এগুলো নিয়ে দেখার চেষ্টা করব। এবার মূল প্রশ্নে আসি, উদ্দীপকের সুমনের মাদকাসক্তির কারণ কি সেটা ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের সুমনের আমরা যে কারণগুলো দেখে আসছি তার মধ্যে একটা ছিল সঙ্গী, সঙ্গদোষ এবং কি কৌতূহল। তাহলে ওইখানে আমাদের ওই পয়েন্টটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলতে হবে যে সে বন্ধুদের প্ররোচনায় পড়ে, যেহেতু তারা সঙ্গ, সঙ্গের মধ্যে পড়ে বা সঙ্গী যেটাই বলি আমরা, এবং বড় ভাই এদের প্ররোচনায় পড়ে সে কিন্তু কৌতূহলের বশে, আমরা কৌতূহল দিলেও চলবে, না দিলেও চলবে, যে সে গ্রহণ করে, এরপরে আস্তে আস্তে সে ওইটার প্রতি আরো বেশি আসক্ত হয়ে যায়। এবার ঘ দাগে বলা হচ্ছে উদ্দীপকের পরিস্থিতি থেকে উত্তরণে তুমি কি সুপারিশ করবে? সুচিন্তিত মতামত দাও। তাহলে আমরা যে শেষে প্রতিকার বা প্রতিরোধের যে উপায়গুলো বলে আসছি, সেই উপায়গুলো আমাদেরকে এখানে বলতে হবে। যে আমাদের যে কয়েকটা ধরন আমরা দেখে আসছি, যেমন হচ্ছে আহ আমরা কি কি বলেছি? প্রশাসনিক পদক্ষেপ, সামাজিক সচেতনতা, তারপর হচ্ছে যে পরিবারের দায়িত্ব কর্তব্য, মানে সুন্দর পারিবারিক পরিবেশ, এরকম আমরা যে পয়েন্ট গুলো বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা বা যে জিনিসগুলো, এগুলো যদি আমরা পদক্ষেপ নিতে পারি, অর্থাৎ ওই প্রতিকার বা উত্তরণের ওই সুপারিশগুলো তোমাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে হবে, তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে আশা করি। এই পর্যন্তই তোমাদেরকে। আহ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরের আবার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।